সরকারের ভেতরে কি একটা অস্থিরতা কাজ করছে? সরকার নিশ্চয়ই প্রচন্ড চাপে আছে। একই সঙ্গে সরকারের ভেতরে অস্থিরতা, সরকারের ভেতরে সরকার, সরকার নানাভাবে বিভক্ত, এমন একটা পরিস্থিতি কিনা? আর সেই পরিস্থিতির কারণে জাহাঙ্গীর আলম চৌধুরী এই তো পদত্যাগ করছেন এবং আজকের মধ্যে যেই দিনটা গেল, সেদিন নতুন কেউ দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন। এমন একটা আওয়াজ তোলা হলো। কেন দর্শক? আমরা একটু বিষয়টা বিশ্লেষণ করি। কালকে থেকে দেখেন জোরালো আওয়াজ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে তার দায়িত্ব থেকে সরিয়ে কৃষি উপদেষ্টা করা হচ্ছে। আর ডক্টর খলিলুর রহমান এখন রোহিঙ্গা বিষয়ক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে আনা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে। এবং মহল বিশেষ নাকি তাকে নিয়ে আসছে তাদের মতন করে ব্যবহার করার জন্য। আজকে ক্যাবিনেট সেক্রেটারি বলছে যে না, এরকম কোনো তথ্য নেই। তাহলে এই কথাটা যে মার্কেটে আসলো, কেন আসলো? আসলো এই কারণে, সরকারকে এখন সবাই ফুটবলের মতন খেলছে, যে যার মতন করে লাথি দিচ্ছে। কারণ সরকারের মনে হচ্ছে কোনো অনুভূতি নেই, কোনো সে নড়ে না চড়ে না। যেমন সেদিন আমি মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম নুরুল কবিরকে বলছে যে আমি অন্তত 10 জন উপদেষ্টাকে ফোন করলাম যে ডেইলি স্টার, প্রথম আলো পড়াচ্ছে, আপনারা একটা অ্যাকশন নেন, ব্যবস্থা করেন। কোনো রেসপন্স পাইনি। প্রধান উপদেষ্টাকেও রিচ করার চেষ্টা করলাম, পারিনি। তারপরে আমি সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি, অনেক পরে এসছে, ততক্ষণে অনেক সর্বনাশ ঘটে গেছে। তার মানে কি? তার মানে সরকার নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। এবং তিনি বলছেন যে সরকার অথবা সরকারের ভেতরে একটা অংশ তারা এটা ঘটতে দিয়েছে। সরকারের ভেতরে এই যে সরকারটা কারা? জামাত বলে যেখানে একটা বিএনপির সরকার আছে, বিএনপি বলে এর ভেতরে একটা জামাত সরকার আছে। বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু না, খোদা বক্স বিশেষ সহকারী যে, সেই সব। আবার কেউ কেউ বলে আসলে খোদা বক্স তার আসলে কোনো ক্ষমতাই নেই, সেও হতাশ। কিন্তু ঘটে যাচ্ছে তো একের পর এক ঘটনা। পরিস্থিতি এমন যে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে সবচেয়ে খারাপ। এই সরকারের সবচেয়ে ব্যর্থতার প্রথমটা হচ্ছে আইন শৃঙ্খলা, দ্বিতীয়টা হচ্ছে অর্থনীতি। এই জায়গাটায় সফল হয়নি। সেখানে ডক্টর ইউনূস যে প্রতিনিয়ত বৈঠক করবে সেটা দেখা যায়নি। ঘটনার পর গতকালকে দেখলাম যে তিনি আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করছেন। কিন্তু কোথায়? অপারেশন ডেভিল হান্ট ফেজ 1 কি হলো বুঝলাম না, ফেজ 2 কি হচ্ছে তাও বুঝলাম না। আমি বারবার বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতেই হবে, সেটা হলো স্পট অ্যাকশন। স্পট অ্যাকশন বলতে কি বোঝাতে চাচ্ছি দর্শক বুঝে নেন। এটাকে ক্রসফায়ার বলতে পারেন, বন্দুক যুদ্ধ বলতে পারেন, অথবা কি বলবো, এনকাউন্টার বলতে পারেন। হাসিনার আমলে যতগুলো শব্দ আবিষ্কার হয়েছে সবগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওইটাই চেয়েছি, কারণ ওইটা ছাড়া আপনি উপায় নেই। এবং এটাও বলে রাখি, এই সরকার তো করলো না, তার তো মাসুল দিচ্ছে পুরো জাতি। আগামী সরকার যেটা আসবে, সেই সরকার ডে 1 থেকে কিন্তু এটা চালু করবে, কারণ সে টিকতে পারবে না। তার নিজের টেকার স্বার্থে ফায়ার ওপেন করতে হবে। ফায়ার ওপেন করা অপরাধ না। আমেরিকা, ইউরোপে দেখবেন যে বন্দুকধারী যেখানে সন্ত্রাসী ঘটায় স্পটে গুলি করে, কারণ গুলি যদি না করে তাহলে তার দ্বারা আরো মানুষ মারা যাবে। এটা অপরাধ না, এটা মানবাধিকার লঙ্ঘন না, এটা জনগণকে রক্ষা করার জন্য দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধ করা। আপনার ওই কনসেপ্টে আনতে হবে। হাসিনার আমলে কেন ক্রসফায়ার বিতর্কিত হয়েছে? কারণ সে প্রতিপক্ষ বেছে বেছে প্রতিপক্ষকে সে নিশ্চিত করছে, এই জন্য এটা অজনপ্রিয় হয়েছে। বিএনপি যখন ক্লিন হার্ট শুরু করছিল, প্রথম জনপ্রিয় ছিল, পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ করা হতো। ওই অপারেশন ক্লিন হার্ট বিএনপিকে আবার ফিরে আনতে হবে। সরকার আসলে সরকারের জায়গায় নেই। সরকার এমন মূর্খ সরকার, সে পান্নাকে ধরে, আনিস আলমগীরকে ধরে, ওই আওয়ামী লীগের পক্ষে
চারটে কথা বলে বলে, অথচ পুরো টকশো হচ্ছে আমি ডামি, তার মধ্যে ৩-৪ জন কথা বলে। এখন তো মনে হচ্ছে ওই যে নিকোলও নাই, অ্যাঙ্করিং করে না, ওই হুমকির পর জামাতের কোন নেতা তাকে কাউন্টার করছে, বাস তখন একজন দিল যে নিকোলকে আমরা দেখে নিচ্ছি, আপনি চালায় যান। তো এখন নিকোল নাই, আরো অনেকে নাই, আবু আলম শহীদ খান নাই, পান্না নাই, যায় না তো, কেউ যায়? আমি নিজেও তো বাদ দিয়ে দিছি, দূর এসব এর মধ্যে যে লাভ নেই, এরকম একটা অনুভূতি। মাসুদ কামাল যাই তো আমি যাই না, এখন যাই কিনা কম কম দেখি, বন্ধ করে দেবে সব। তার মানে কোথায় আপনি নিয়ে গেছেন ঠেলে, এই সরকারের ব্যর্থতার কারণে। বলছো যে গণমাধ্যম স্বাধীন, যেইগুলি মব সৃষ্টি করে, উস্কানি দিচ্ছে, সেইগুলিকে ধরে না, ধরে হচ্ছে যারা ভদ্রভাবে টেলিভিশনে টকশোতে যে বিতর্ক করে, তারাই হচ্ছে সবচেয়ে বড় দুশ্মন। এবং হুমকি দেওয়া হয় যে কোনো টেলিভিশন যদি তাদেরকে ডাকে তাহলে লোক পাঠানো হবে। মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে এদের, এরা নির্দেশ পাইলে বাংলাদেশের এই কিছু গোষ্ঠী তৈরি হয়ে গেছে যারা মপ করতে দৌড়ায় যায়। প্রথম আলোর সামনে গরু জবাই হয় বিদেশ থেকে নির্দেশ আসার পর। কি দুর্ভাগ্য আমাদের। এই অবস্থায় তো সরকার আসলে চলে না, এটা আল্লাহ চালাইতেছে, এই সরকার আল্লাহ চালাইতেছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, শেষ করি, স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টে আপনি খলিলুর রহমানকে আনেন, আসিফ নজরুলকে আনেন, রেজওয়ানাকে আনেন, ব্রিগেডিয়ার শাকতকে আনান, কি লাভ? সরকারের তো একটা পলিসি লাগবে যে আমি ছাড় দেব না কাউকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে ফায়ার ওপেন করতেই হবে, আপনাকে এনকাউন্টার করতেই হবে, ক্রস ফায়ার করতেই হবে। আমি যে কথা বলছি, গত বোধহয় 6 মাস ধরে আমার ভাই গলা সত্যি এখন কথা বলতে বলতে মানে টায়ার্ড হয়ে গেছি। আমি কমাই দিছি, আমার কন্টেন্ট এখন আর বেশি যায় না, আগে অনেক করতাম, এখন কমাই দিছি। এখন ওই রুটি রুজির জন্য যতটুকু দরকার ততটুকু করি। কারণ বারবার কিন্তু বলেছি যে এটা ছাড়া কোনো উপায় নেই। আজকে এই জায়গায় আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা কাকে আনবেন? কেউ এই দায়িত্ব নিতে চাইবে না, আর দায়িত্ব আনলেও পরে বলবেন যে ওই জাহাঙ্গীর আলম চৌধুরী ভালো ছিল, লোকটা তো সৎ ছিল, আর যাই হোক না কেন অনেস্ট ছিল, মুখে যা আসে বলতো। লাভ নেই, পলিসিটা নেওয়ার দরকার ছিল, সেটা ফেল করছে। এখন নির্বাচন উপলক্ষে যেটা করার দরকার ছিল সেটাও করছে না। একটা ছোট আকারে ক্যাবিনেট করে মূলত কি নির্বাচন উপলক্ষে প্রশাসন আইন শৃঙ্খলাটা ঠিক করার জন্য একটা জয়েন্ট ফোর্স করা, সামরিক বাহিনীর নেতৃত্বে, এবং পূর্ণ ক্ষমতা দিতে হবে তাদেরকে। দিলে যদি হয় তাহলে হবে, আর নাহলে এরকম রক্তারক্তির একটা নির্বাচন হবে, উৎসব নির্বাচন হবে না, সেরা রক্তারক্তির নির্বাচন হবে। হয়তো সেই দিকেই যাচ্ছে দেশ। দর্শক।